হ্যালো অ্যান্ড স্বাগতম বিজ্ঞান চর্চা বাংলাতে। এখন পুরো ভারতে প্রতিটি মানুষ বলছে তাদের গাড়ির মাইলেজ কমছে, গাড়ি খারাপ হচ্ছে, ভিডিও দিচ্ছে, তাও সরকার মানছে না কেন? এখন কিছু প্রশ্ন তৈরি হয়, সরকার জোর করে ইথানল দিচ্ছে কেন? আপনার গাড়ির ইন্স্যুরেন্স কোম্পানিরা সরকারের এই নতুন পলিসির সুবিধা কী করে নিচ্ছে? ইথানল কি, কীভাবেই বা তৈরি হয়? পেট্রোলে আমরা শুধু ইথানলই কেন মেশাচ্ছি? এই ইথানল মেশানোর বুদ্ধিটি কার মাথা থেকে এসেছিল? এই একটি ভিডিও আপনার সমস্ত ডাউটকে ক্লিয়ার করে দেবে এবং আপনার সমস্ত প্রশ্নের উত্তরও দিয়ে দেবে। চলো শুরু করা যাক। আগে কি ইথানল ব্যবহার করা হয়েছিল গাড়ি চালাবার জন্য? না, এই বিংশ শতাব্দীতেই ইথানল গাড়িতে ব্যবহার শুরু হলো। জানা যাক ইথানলের পুরো ইতিহাস। 1826 সালে আমেরিকায় স্যামুয়েল মোরে নামক একজন আমেরিকান প্রথম ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন তৈরি করে। এই ইঞ্জিন দ্বারা একটি বোটকে চালনা করা হতো। এই ইঞ্জিনটি সম্পূর্ণভাবে ইথানলে চলত, কারণ সেই সময় পেট্রোলের আবিষ্কার হয়নি। এখানে একটি প্রশ্ন আসে, আগে থেকেই তো ইঞ্জিন ইথানলে চলতো, তাহলে হঠাৎ করে মাঝে এই পেট্রোল কী করে ঢুকে পড়লো? আবার হঠাৎ করে ইথানল ফিরে এলো কী করে? এর উত্তর শুরু হয় একটি ট্যাক্স থেকে। সাল 1862-তে আমেরিকায় সিভিল যুদ্ধ চলছিল। তার ফলে আমেরিকান কোষাগার ফাঁকা হয়ে যায়। তখন আমেরিকান সরকার তাদের ওখানে বিক্রি হওয়া সমস্ত পণ্য, জুতো থেকে শুরু করে পোশাক, খাদ্য, অ্যালকোহল সবার ওপরই ট্যাক্স প্রয়োগ করতে শুরু করলো। এখানেই একটি বড় ভুল হয়ে যায়। ইথানলও তো একটি অ্যালকোহল, তাই এর উপরেও ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়। এখানে আপনার মনে এটা আসবে, ট্যাক্স চাপিয়েছে তো চাপিয়েছে, তাতে কি এমন এসে গেল? ট্যাক্সের জন্য ইথানলের দাম বেড়ে যায়। তখন লোক অন্যান্য উপায় খুঁজতে থাকে এবং পেট্রোল সস্তা দিচ্ছিল, তাই আস্তে আস্তে সবাই পেট্রোলের উপরে চলে যায়। এর মানে হলো এখান থেকেই ইথানল চালিত ইঞ্জিনের কাহিনী শেষ এবং পেট্রোল চালিত ইঞ্জিনের চাহিদা বাড়তে থাকে। এখনও একজন মানুষ ছিল যিনি ইথানল ইঞ্জিনকে আবার ফিরিয়ে এনেছিল। তার নাম ছিল হেনরি ফোর্ড। 1896 সালে ফোর্ডের প্রথম গাড়ি তৈরি করেন, যা কিনা পেট্রোল নয়, পরিবর্তে ইথানলে চলত। এরপরে ফোর্ড যা করে দিয়েছিল তা আজ বড় বড় কোম্পানিরাও করতে পারেনি। ফোর্ড তার গাড়িতে একটি সুইচ লাগিয়ে দিয়েছিল। এর কাজ হলো, যখন তোমার গাড়িতে পেট্রোল শেষ হয়ে যাবে তখন তুমি ইথানলে চালাও, আবার ইথানল শেষ হয়ে গেলে পেট্রোলে চালাও। অর্থাৎ এটিই ছিল বিশ্বের সর্বপ্রথম ফ্লেক্স ফিউল চালিত ইঞ্জিন, যা তিনি 100 বছর আগে তৈরি করে দিয়েছিল। ফোর্ড টাইম ট্রাভেলার ছিল না, তিনি জিনিয়াস ছিলেন। তিনি আজকেকার টেকনোলজিকে 100 বছর আগে তৈরি করে নিয়েছিলেন। এরপরে আমেরিকান সরকারের নিজের কাজের উপর অপরাধ বোধ হয় এবং ওই যে ইথানলের উপরে ট্যাক্স ছিল না, তাকে তারা হটিয়ে নেন। কিন্তু এখনও ইথানলের বাজারে ফেরা আর হলো না। 1916-তে জিএম মোটরের দ্রুত গতির গাড়ি তৈরি করার জন্য তারা ইঞ্জিনের কম্প্রেশন রেশিও বাড়িয়ে দেয়। আরে ওই যে তেল আর বাতাসের মিশ্রণকে বেশি চাপ দেওয়ার ঘটনাকে। এমন করতেই ইঞ্জিনে আওয়াজ শুরু হয়ে যায়। লোকজন কোম্পানিকে গালি দেওয়া শুরু করে দেয়। তখন কোম্পানি একজন বৈজ্ঞানিককে ডেকে আনেন। তখন বৈজ্ঞানিক প্রয়োগের পাহাড় আরম্ভ করে দেয় এবং বলে, পেট্রোলে ইথানল মেশাও। তখন কোম্পানি বলে, বোকাদের মতো কথা বলো না, এমন কিছু তৈরি করো যাকে পেটেন্ট করে বিক্রয় করতে পারি। ইথানল তো যে কেউ ঘরে তৈরি করে নিতে পারে। তখন বৈজ্ঞানিক মহোদয় টেট্রা ইথাইল লেডের
খোঁজ করে এবং বলে একে মেশাও আর আওয়াজ বন্ধ হয়ে যাবে। কিন্তু এই টেট্রা ইথাইল লেড পুরো দুনিয়ার বাচ্চাদের মস্তিষ্ক খারাপ করে দেয়। লেড এত খতরনাক খুব তাড়াতাড়ি জানা যায়নি। সাল চলে আসে 1973। ইসরায়েল আর আরব দেশদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় আর আমেরিকা ইসরায়েলকে হাতিয়ার দিয়ে দেয়। তখন আরব দেশ মুখ ফুলিয়ে নেয় আর বলে আমরা আর তেল দেব না কাউকে। এই দেখে ব্রাজিল ভয় পেয়ে যায় এবং বলে আমরা আমাদের তেল আমরা নিজেরাই বানাবো। 1980 আস্তে আস্তে ব্রাজিল তার 4-এর মধ্যে 3টি গাড়ি ইথানলে চলতে শুরু করে। এখন আপনার মনে হবে এখন ইথানল বাজারে খুব সহজেই বিক্রয় হওয়া শুরু হবে। না না, ঠিক এই সময় ইন্টারন্যাশনাল মার্কেটে চিনির দাম আকাশ ছুঁতে থাকে। তখন ব্রাজিলের চাষিরা ইথানল তৈরি করার কারখানাকে না দিয়ে চিনি তৈরি করার ফ্যাক্টরিকে দিতে শুরু করে। এখন যখন সব চিনি তৈরি করার কাজে লেগে যায় তখন ব্রাজিলের ইথানল শেষ হয়ে যায়। ইথানল চালিত গাড়িগুলি রাস্তা ঘরের সামনে দাঁড়িয়ে পড়ে। গাড়ি বিক্রি হওয়া শেষ হয়ে যায়, কোম্পানি বন্ধ হতে শুরু করে, আবার ইথানলকেই দোষী করে দেওয়া হয়। ব্রাজিল বুঝে যায় দেশে ইথানলও রাখো আর পেট্রোলও রাখো। 1980 আস্তে আস্তে পেট্রোলে মেশানো লেডের রহস্য খুলে যায় এবং লেডকে ব্যান্ড করে দেওয়া হয়। এরপরে পেট্রোলে MTBE-কে মেশানো শুরু হয়। এই MTBE ক্যান্সার, লিভার, পেট খারাপ করত। এই MTBE সহজে মাটিতে মিশে যায় এবং খাবার জলের সঙ্গে মিশে খাবার জলকে বিষাক্ত করে তোলে। যখন আমেরিকাতে জল নষ্ট হওয়া শুরু হয় তখন এর ওপর ব্যান্ড লাগিয়ে দেওয়া হয়। যখন আর কোনো কিছুতে কাজ দিল না তখন আবার সেই ঘুরে ফিরেই ইথানলকেই পেট্রোলে মেশানো হলো। এটা একটা কারণ হতে পারে সরকার পেট্রোলে ইথানল মেশাবার। দেখুন, এটি একটি অনুমান মাত্র, উত্তর তো সরকারই দেবে। এখন খুব ভাইরাল চলছে ইথানলযুক্ত পেট্রোলে জল মিশিয়ে ইথানলকে আলাদা করে পিওর পেট্রোলকে গাড়িতে দিচ্ছে। তার মানে তুমি তোমার গাড়িতে পিওর পেট্রোল দিচ্ছ। তোমার এই পেট্রোলের মধ্যে কোনো প্রকার অ্যাডিটিভ নেই যে কিনা তোমার গাড়িকে ভাইব্রেশন থেকে রক্ষা করবে। এর ফলে তোমার গাড়ি ইথানল থেকে খারাপ হোক বা নাই হোক, ভাইব্রেশন তোমার গাড়িকে সত্যানাশ করে দেবে। তো সোশ্যাল মিডিয়ার জ্ঞান নিও না, এরা তো যাহা তা বলে দেয়। এরকম লোকের অভাব আছে নাকি? আপনার যদি সন্দেহ থাকে তো গুগল করুন, সব কিছু লেখা আছে ওখানে। মনে করুন ভারত সরকার খুব গর্বের সাথে নীতি আয়োগ বানিয়েছিল যে কিনা ভবিষ্যতের নীতি তৈরি করবে বলে। এই নীতি আয়োগ 2022 সালে সরকারের কাছে একটি রিপোর্ট দেয় এবং বলে মহারাজ, E20 এর জন্য গাড়ির এভারেজ 6 থেকে 7% কমে যাবে। এই জন্য তেলকে সস্তা বিক্রি করুন যাতে জনগণের ক্ষতি কম হয়। এই রিপোর্টে আরও একটি পরামর্শ ছিল, পুরনো গাড়ির জন্য বিনা ইথানলযুক্ত পেট্রোল রাখুন, কারণ ভারতে কোটি কোটি পুরনো গাড়ি রয়েছে যারা ইথানল মেশাবার জন্য প্রস্তুত নয়। এই রিপোর্টের ফল কি বের হলো? না তো পেট্রোল সস্তা হলো, না বিনা ইথানলযুক্ত তেল পাওয়া গেল। সরকার নিজের সংস্থার রিপোর্টকেই বুড়ো আঙুল দেখিয়ে দিল। ভিন্ন ভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে যে E20-র জন্য গাড়ির মাইলেজ কমে যাচ্ছে। এটা কি সত্য? হ্যাঁ, এটি সত্য। তাই তো নীতি আয়োগ বলেছিল E20-র দাম কমাতে। আচ্ছা, ইথানলের শক্তি যদি কম হয় তাহলে সরকার একে রেসিং কারের ফিউল বলে কেন? শুনতে এমন লাগে রেসিং কার মানে খুব বেশি শক্তি। দেখুন, এটি পুরোপুরি সত্য। ইথানল রেসিং কারে ব্যবহার করা হয়, এমনকি কোথাও কোথাও পুরোপুরি ব্যবহার হয়। সরকার মিথ্যা কথা বলছে না। আসুন এটিকে বোঝা যাক। গাড়ির শক্তি শুধু তেলের ওপর নির্ভর করে না,
বরং বাতাস ও তেলের মিশ্রণকে কতটা পরিমাণ চাপ দিচ্ছ তার উপরও বেশি পরিমাণ নির্ভর করে। যদি পেট্রোল এবং বাতাসের মিশ্রণকে বেশি চাপ দেওয়া হয় তাহলে এটির মধ্যে একা একাই আগুন লেগে যায়। এটাই তো নকিং। এর মানে হলো পেট্রোল এবং বাতাসের মিশ্রণ বেশি চাপ দিও না, নয়তো তেলের এমন কিছু মিশিয়ে দাও যার ফলে এই চাপ সহ্য করার ক্ষমতা বেড়ে যায়। রেসিং কারের ইঞ্জিনিয়াররা গাড়ির ইঞ্জিন এইভাবে তৈরি করে যে বেশি পরিমাণে চাপ দিতে পারে। এই কারণে কোথাও কোথাও পুরোপুরি ইথানলকে ফিউল হিসাবে ব্যবহার করে নেওয়া হয় এবং বেশি চাপ ফলে নকিংও হয় না এবং শক্তি খুব বেশি পাওয়া যায়। দেখুন, রেস কারের মাইলেজের জন্য কোনো প্রভাব পড়ে না। গাড়ি চাই যতই কম মাইলেজ দেয় তাদের কোনো প্রভাব পড়ে না। সরকার বলছে দেখুন রেস কারেও ইথানল দেয়, তাই গাড়িতেও ইথানল দেওয়া হবে, চিন্তা কেন করছো? চিন্তা তো আছে। প্রথম কথা হলো আমাদের এখানকার রাস্তা তো রেস ট্র্যাক নয় এবং আমাদের গাড়ি যাদের 10 বা তারও বেশি পুরনো গাড়ি, কোম্পানিদের কি এটা জানা ছিল একদিন ভারতে E20 ছাড়া আর কোনো পেট্রোল পাওয়া যাবে না? এই কারণে ওই গাড়ির ইঞ্জিনে চাপ দেওয়ার ক্ষমতা কম রেখেছিল, যার ফলে E20 পেট্রোল থেকে শক্তি বার করতে পারছে না। এখানে আরও একটি তথ্য নিয়ে নাও, কোনো ফিউলকে কতটা চাপ দিলে তা ফাটবে তাকে ওই ফিউলের অকটেন নাম্বার বলা হয়। যদি কোনো সময় পেট্রোল পাম্পে লক্ষ্য করো তাহলে এক্সট্রা প্রিমিয়াম 95 লেখাটি নিশ্চয় দেখবে, যেখানে 95 একটি অকটেন নাম্বার, কিন্তু ইথানলের অকটেন নাম্বার 100 নয়, যা কিনা সব থেকে দামি পেট্রোলের থেকেও কিছুটা বেশি। কিন্তু এর সুবিধা কি যখন আমাদের গাড়ির ইঞ্জিন এই তেল থেকে শক্তি বার করার জন্য তৈরিই নয়? দেখুন, রেসিং বলে ইথানলকে ভালো মন্দ বলা উচিত নয়। আসুন সেই ভাইরাল ভিডিওর কথা বলা যাক, যেখানে ইথানল আর পেট্রোলকে আলাদা আলাদা লেয়ারে দেখানো হচ্ছে। প্রথম প্রশ্ন হলো, এমন কি সম্ভব? উত্তর হলো না। ইথানল ও পেট্রোল একা একা আলাদা হতে পারে না, কিন্তু জল এই দুজনকে আলাদা আলাদা করতে পারে। কেন করতে পারে? এবার সেটা শোনো। ইথানল একটি পোলার সলভেন্ট এবং পেট্রোল একটি নন পোলার। এখানে আগের কেমিস্ট্রির প্রাথমিক নিয়ম কাজ করে, যেখানে বলা হয় যে পোলার পোলারকে মিশে যাবে। তাই তো ইথানল আর জল মিশে যায় এবং আলাদা আলাদা লেয়ার তৈরি করে। আমরা সবাই জানি জল পেট্রোলের থেকে ভারী, তাই তো নিচে বসে যায় এবং ফিউল পাইপের মধ্য দিয়ে ইঞ্জিনে যায় এবং ফলে জং লাগে, রবার খারাপ হয়। তা এর থেকে রক্ষা পাওয়ার কি কোনো উপায় নেই? দেখুন, বাজারে ইথানল ফিউল স্টেবিলাইজার পাওয়া যায়, যাকে ট্যাঙ্কে মিশিয়ে দিন পেট্রোলের সাথে। ট্যাঙ্কে যদি কোনো পরিমাণে জল থাকে তাহলে সেই জলের সঙ্গে মিশে সাইলেন্সারের মধ্য দিয়ে বেরিয়ে যাবে। দেখুন, আপনার পকেট তো খালি করতেই হবে, এছাড়া আর কোনো রাস্তা এখনও পর্যন্ত নেই। অনেকে দেখবে যে পেট্রোল পাম্প থেকে দেওয়া পেট্রোলে দুটি লেয়ার দেখা যাচ্ছে। এর কারণ কি? দেখুন, এর কারণ হলো খারাপ পরিকাঠামো। পুরনো পেট্রোল পাম্পে ট্যাঙ্ক থেকে জল লিক করে প্রবেশ করছে এবং পেট্রোলের দুটি লেয়ারে ভাগ করে দিচ্ছে। ইঞ্জিনে জং লাগছে। তাহলে কোম্পানিরা কোনো কম্পোজিট ব্যবহার করে ইঞ্জিন তৈরি করে না কেন? একটি স্প্লেন্ডারের ইঞ্জিনের দাম হলো 1,00,000 টাকা, কিন্তু যদি ওই ইঞ্জিনটিকে কম্পোজিটের মাধ্যমে তৈরি করা হয় তাহলে তার দাম পড়ে যাবে প্রায় 10 লাখ টাকা। এত দামি স্প্লেন্ডার কে কিনবে? দেখুন, এটি কোনো প্র্যাকটিক্যাল সলিউশন নয়। এবার শুনুন ইন্স্যুরেন্স কোম্পানিদের নাটক। বড় বড় কোম্পানির সিইওরা স্পেস কনফারেন্সে এসে বলে দেয় যে আমাদের গাড়ি E20 কম্প্যাটেবল বা সুটেবল। যখন জলযুক্ত তেল ইঞ্জিনে পৌঁছায় এবং গাড়ির সমস্যা দেখা গেলে গাড়িটি নিয়ে যখন সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া হয় তখন ইন্স্যুরেন্স কোম্পানিরা এই বলে রিজেক্ট করে দেয় যে আপনার গাড়িতে মিলাওয়াটি তেল অর্থাৎ
মিশ্রণযুক্ত তেল বা দূষিত তেল ব্যবহার করেছেন। এখানে একটি প্রশ্ন আসতে পারে যে আপনি তো E20 ব্যবহার করেছেন, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিরা আপনার ক্লেমকে রিজেক্ট করলো কী করে? দেখুন, এখানে একটি নিয়ম বা রুল রয়েছে, যেখানে লেখা হয় যে কোনো দূষিত তেলের জন্য আপনার গাড়ির যদি কোনো ক্ষতি হয়, তাহলে সেই ক্লেমটি ইন্স্যুরেন্স কোম্পানিরা রিজেক্ট করতে পারে। ঠিক এটি কারণ দেখিয়ে তারা এই ক্লেমটি রিজেক্ট করে দেয়। কিন্তু আপনি তো E20 ব্যবহার করেছেন। দেখুন, এখানে আপনিও ঠিক, ইন্স্যুরেন্স কোম্পানিরাও ঠিক। এখানে সরকারকে এমন কিছু নিয়ম তৈরি করা দরকার যে এই সমস্যাগুলির সমাধান হয়ে যায়। এবার প্রশ্ন হলো, ইথানল তৈরি হয় কী করে? আখের রস বার করো এবং তার মধ্যে ইস্ট মিশিয়ে 2-3 দিন রেখে দাও, তাহলে অ্যালকোহল তৈরি হয়ে যায়। এই অ্যালকোহলটি জলের থেকে হালকা হয়, তাই একে গরম করে দাও, দিলে ইথানল বাষ্পভবনভাবে উড়ে যাবে। এই বাষ্পকে কালেক্ট করে নাও, তাহলে ইথানল তৈরি হয়ে গেল। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে সত্যিই কি ইথানল তৈরি করতে 10,000 লিটার জল লাগে? দেখুন, এ তো সত্য নয়। কারখানায় ইথানল তৈরি করতে 8 থেকে 10 লিটার জলের প্রয়োজন হয়। আধুনিক কারখানাগুলি এই জলকে বারবার রিসাইক্লিংয়ের মাধ্যমে ব্যবহার করতে পারে, কিন্তু যেই 10,000 লিটার জলের কথা বলা হচ্ছে, সেটা আসলে আখ লাগাতেই এবং ফসল কাটা পর্যন্ত জলের কথা বলা হচ্ছে। যারা ইথানলকে খারাপ বলতে চায়, তারা এই 10,000 লিটার জলের কথা বলে। আর যারা চায় না ইথানলকে খারাপ বলতে, তারা 10 থেকে 20 লিটার জলের কথাই বলে। এই দুটির মধ্যে সত্য কোনোটাই নয়। আমাদের এই দুটির মধ্যে কোনো এক জায়গায় জলের খরচ রাখতে হবে। দেখুন, আমরা ইথানল বানাচ্ছি আখ থেকে। এখন আখের চাহিদা বাড়বে, আর আখ খায় প্রচুর পরিমাণে জল। মানে এই ইথানল নতুন করে জলের সংকট তৈরি করছে না, বরং যেই সংকট আগে থেকেই ছিল তার উপর আরও সমস্যা তৈরি করছে। এর মানে হলো ফোঁড়ার ওপর খাঁড়ার ঘা। তাই সরকার ভুট্টা থেকে ইথানল তৈরি করার কথা ভাবছে। এখন তোমার মনে একটি প্রশ্ন আসতেই পারে, ইথানল তৈরি করতে কি প্রচুর পরিমাণে দূষণ হয়? উত্তর হলো তোমার তৈরি করার পদ্ধতির ওপর। তার মানে হলো যে তুমি যদি বয়লারকে চালিত করার জন্য কাঠ, কয়লা ব্যবহার করো, তাহলে এ তো প্রচুর পরিমাণে দূষণ ছড়াবে। কিন্তু তুমি যদি ওই বয়লারকে চালনা করার জন্য ইলেকট্রিকের ব্যবহার করো, তাহলে এটি একটি ক্লিন ফিউল হিসাবে ব্যবহার হবে। তাহলে বার্নিহাটের ঘটনাটি কি? আসুন এবার বার্নিহাটের ঘটনাটি জানা যাক। বার্নিহাট হলো পাহাড়ের মধ্যে অবস্থিত একটি সুন্দর শহর, যা কিনা ভারতের সবথেকে দূষিত জায়গা, যেখানে বাতাসে নিঃশ্বাস নেওয়া যায় না। গাছের পাতার ওপর কালো কালো কিছু পড়ে আছে। এটি শুধু ইথানল করছে না বন্ধুরা, 2022-23-এ সেন্ট্রাল পলিউশন বোর্ড বার্নিহাটকে ক্রিটিক্যাল পলিউটেড শহরের মধ্যে ঘোষণা করে। মানে ইথানলের প্লান্ট লাগাবার আগে থেকেই এই শহরটি দূষিত শহরের তালিকায় আসতো। এর কারণ হলো কয়লা আর ধাতুর কারখানা। আর 2024-এ এখানে ইথানলের কারখানা স্থাপন হয়। দূষণ এও করে, কেননা মার্কেটে এটি একটি গরম গরম টপিক, তাই সবাই একে ভিলেন বানিয়ে রেখেছে। দেখুন, ইথানল কখনো খারাপ ফিউল ছিল না, ভবিষ্যতেও হবে না। পরিকাঠামো এবং মিসম্যানেজমেন্টের জন্য ইথানলকে খারাপ কথা শুনতে হচ্ছে। এই দিয়ে এই ভিডিওর শেষ। জয় হিন্দ। যদি কোনো কিছু সাজেশন থাকে তাহলে কমেন্টে লেখো।